রোহিঙ্গা ক্যাম্পে দিন দিন বাড়ছে এইডস আক্রান্তের সংখ্যা। ছড়িয়ে পড়ার আশঙ্কায় স্থানীয়রা। আক্রান্তদের আলাদা জোনে রাখার দাবি। সিলেটে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কমেনি দুর্ভোগ। ঘরে ফিরতে পারলেও খাদ্য জল সংকটে বানভাসীরা। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার পুরো খবর। রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে এইডস আক্রান্তের সংখ্যা, যা ছড়িয়ে পড়ছে স্থানীয়দের মাঝেও। এতে আতঙ্ক বাড়ছে দিনকে দিন। চিকিৎসকরা বলছেন, রোহিঙ্গাদের মাঝে বহু বিবাহ প্রচলন এবং অবাধ মেলামেশার কারণেই এইডস সংক্রমণের হার বাড়ছে। এদিকে এইডস আক্রান্তদের আলাদা জোনে রাখার দাবি জনপ্রতিনিধিদের। কক্সবাজার থেকে আমানুল হক বাবুলের রিপোর্ট, জানাচ্ছেন আফরিন পপি। রোহিঙ্গা ক্যাম্প বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির। এখানে বসবাস করছে বাস্তুচ্যুত 11 লাখের বেশি রোহিঙ্গা। সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে এইডস আক্রান্তের সংখ্যা। আক্রান্ত রোহিঙ্গারা অবাধে ক্যাম্প থেকে বের হয়ে মিশছে স্থানীয়দের সাথে, করছে স্বাভাবিক জীবনযাপন। ফলে এইচআইভি আক্রান্তের সংখ্যা দেখা দিয়েছে স্থানীয়দের মাঝেও। তাদেরকে কিভাবে আলাদাভাবে রাখা যায় এবং অন্যান্য যাতে এই এইডস ছড়াতে না পারে সে ব্যাপারে আরো সুন্দর পদক্ষেপ কিভাবে নেওয়া যায় সেটি আমরা প্রত্যাশা করি। এইডস রোগীদেরকে শনাক্ত করে একটি আইসোলেশন সেন্টারে বা এনজিওদের কোনো একটা হসপিটালে নিয়ে গেলে আমার মনে হয় এই কক্সবাজারে এইডস সংক্রমণ কম হবে। এই প্রাদুর্ভাব থেকে রক্ষা করার জন্য আপনারা প্রশাসনিকভাবে এবং আমরা যারা সচেতন ব্যক্তি আছি, আমরাও একযোগে আপনাদের সাথে আওয়াজ তুলব, প্রশাসনকে আমরা তাগাদা দেব। গেল 3 মাসে শুধুমাত্র সদর হাসপাতালের নমুনা পরীক্ষায় এইচআইভি পজিটিভ হয়েছেন 53 জন। এর মাঝে 41 জনই রোহিঙ্গা। চিকিৎসকরা বলছেন, রোহিঙ্গাদের মাঝে বহু বিবাহ প্রচলন আর অবৈধ মেলামেশাই এর কারণ। রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে এই সংক্রমণের হার সবচেয়ে বেশি। তাদের মধ্যে যে রিস্কি বিহেভিয়ার, যেটা বলে যে অবাধ যৌনাচার, এবং সাথে সাথে তাদের মধ্যে বহু বিবাহ প্রচলন রয়েছে। এই বহু বিবাহ প্রচলনের মাধ্যমে তাদের মধ্যে ঝুঁকির মাত্রাটা বেশি, এবং আরও দেখতে পাচ্ছি যে সেখানে গর্ভবতী নারীদের থেকে তার শিশুর মধ্যে ছড়িয়ে পড়ছে। এদিকে আক্রান্ত রোহিঙ্গারা যাতে ক্যাম্প থেকে বের হয়ে স্থানীয়দের সাথে মিশতে না পারে, সেজন্য ক্যাম্পের ভেতরেই আলাদা জোন করার দাবি জনপ্রতিনিধিদের। আক্রান্ত মানুষগুলো যদি ক্যাম্পের থেকে বেরিয়ে আসে, তাহলে অবশ্যই আমরা যারা স্থানীয় জনগোষ্ঠী আছে তাদের জন্য অবশ্যই ঝুঁকির কারণ। এখনই সতর্ক না হলে ভবিষ্যতে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে আশঙ্কা বিশেষজ্ঞদের। আফরিন পপি, মোহনা সংবাদ। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পানি কমতে শুরু করায় আশ্রয় কেন্দ্র থেকে বসত ভিটায় ফিরতে শুরু করেছে বানভাসী মানুষ। তবে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদী 4টি পয়েন্টে এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। মৌলভীবাজারে পানি কমলেও এখনও তলিয়ে আছে নিম্নাঞ্চলের ঘরবাড়ি ও রাস্তাঘাট। এতে পানিবন্দী দিন কাটাচ্ছে লক্ষাধিক মানুষ। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় খুলে দেওয়া হয়েছে পর্যটন কেন্দ্র। তবে নিম্নাঞ্চলের বাড়িঘর থেকে পানি না নামায় বহু মানুষ রয়ে গেছেন আশ্রয় কেন্দ্রে। বন্যা পরিস্থিতি জানব সিলেট থেকে, সঙ্গে যোগ দিবেন সহকর্মী শিপার চৌধুরী। শিপার, জানতে চাই, আমরা যে খবরটি জানি যে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু বানভাসী মানুষের দুর্ভোগ কিন্তু কমেনি। আপনি এই মুহূর্তের পরিস্থিতি আমাদেরকে জানাবেন। অতি বৃষ্টিপাত এবং উজানের দলের কারণে বিগত কয়েকদিন থেকে সিলেটে বন্যা কবলিত মানুষ আছে। এখন পর্যন্ত সিলেটের সুরমা এবং কুশিয়ারা 3টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি বয়ে যাচ্ছে। গেল 4-5 দিন থেকে যদিও রৌদ্রোজ্জ্বল দিন আছে, সেজন্য পানি কমতেছে, কিন্তু আজকে সকাল থেকে কিছু কিছু মিটি বৃষ্টি দিচ্ছে। তো আমি যদি আসলে বন্যার এই পরিস্থিতিতে সিলেটের মানুষ দুর্ভোগ নিয়ে কথা বলি, পানি কমার সাথে সাথে বিভিন্ন অঞ্চলের মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্র থেকে নিজ নিজ বাসার দিকে যাচ্ছে। এমন অবস্থায় বাসার দিকে যাওয়ার পর তাদের ঘরের আসবাবপত্র সহ বিভিন্ন কিছু মেরামতের জন্য মানুষ ব্যস্ত। এই অবস্থায় অনেকের কিন্তু মেরামতের সামর্থ্য নেই, তারা হিমশিম খাচ্ছে কিভাবে মেরামত করছে। পাশাপাশি পানি কমার কারণে এই বিভিন্ন ধরনের রোগ জীবাণু, পানিবাহিত রোগে মানুষ আশঙ্কায় ভুগছে। তো আসলে জেলা প্রশাসন আমাদেরকে যেমনটি বলেছে যে তারা কিন্তু এই মানুষদেরকে, যারা আশ্রয় কেন্দ্রে আছে তাদেরকে কিন্তু ত্রাণ সামগ্রী এবং
খাদ্য, গোখাদ্য, শিশু খাদ্য সহ মেডিকেল ব্যবস্থা সহ সার্বিক কিন্তু তারা দিয়ে যাচ্ছে। পাশাপাশি যারা কিন্তু গড়মুখী হচ্ছে তাদেরকে গড় তৈরির জন্য, গড় মেরামতের জন্য যেটুকু প্রয়োজন সেটুকু কিন্তু জেলা প্রশাসন তাদেরকে সহযোগিতা দিয়ে যাবে, এমনটি আমাদেরকে জেলা প্রশাসন বলেছে। আর অপরদিকে যদি আমি বলি যে এখন ওই যে বস্ত্র পাটমন্ত্রী গতকালকে এসে সিলেটে বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী দিয়ে গেছেন এবং যা কিছু প্রয়োজন বন্যার পরে যতটুকু মানুষের প্রয়োজন, মানুষ ঘর মেরামত করতে এমনকি আরো যতটুকু প্রয়োজন সবটুকু কিন্তু সরকারের পক্ষ থেকে দেওয়া হবে এমন আশ্বাসও দিয়ে যাচ্ছেন। আবহাওয়া অফিস থেকে যেমনটি আমাদেরকে বলা হয়েছে যে গত 24 ঘন্টায় মিটিমিটি বৃষ্টি হয়েছে, তবে আগামী 28 তারিখ থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত চেরাপুঞ্জিতে এবং দেশে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে কারণে কিন্তু বন্যার আরো অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল আমার কাছ থেকে। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কাছে বিভিন্ন ব্যাংকের পাওনা 51,351 কোটি 89 লক্ষ টাকা। আর গত বছর জুলাই থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত নিজেদের আয় থেকে 130 মিলিয়ন মার্কিন ডলার নিজ দেশে নিয়ে গেছেন বিদেশিরা। সোমবার জাতীয় সংসদে আলাদা দুটি লিখিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এমআর আসাদের রিপোর্ট। স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসে সোমবার বিকেল 5টায়। প্রশ্নোত্তর পর্বের জবাব টেবিলে উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এক প্রশ্নের উত্তরে জানান, চলতি বছর 31 মার্চ পর্যন্ত রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠানের কাছে সরকারি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের পাওনার পরিমাণ 51,391 কোটি 89 লাখ টাকা। রাষ্ট্রায়ত্ত 56টি প্রতিষ্ঠানের তালিকা দিয়ে অর্থমন্ত্রী জানান, সবচেয়ে বেশি পাওনা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের কাছে প্রায় 15,550 কোটি টাকা। অন্য এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী জানান, বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের বার্ষিক আয়ের তথ্য সংরক্ষিত নেই, তবে গত অর্থ বছরের প্রথম 10 মাসে নিজেদের আয় থেকে 130 মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অর্থ নিজ দেশে নিয়ে গেছেন বিদেশিরা। এমপি আনার হত্যাকাণ্ড থেকে শিক্ষা নিয়ে সরকারকে জনপ্রতিনিধি নির্বাচনে আরো সতর্ক হওয়ার আহ্বান জানান সংসদ সদস্য রাশেদ খান মেনন। দক্ষিণ পশ্চিম অঞ্চলের স্বর্ণ মাদক চোরাচালান নিয়ে অপরাধ জগতের যে চিত্র বেরিয়ে আসছে, সে খবর প্রকাশিত হচ্ছে, তাদের সংসদ সদস্য এবং সংসদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। মানুষকে এই বিষয়টি এখনই আরো বেশি ক্ষতির কেবল খুনের হিসেবে নয়, এই বিষয়গুলো আমাদের দেখতে হবে। এমআর আসাদ, মোহনা সংবাদ। বিএনপির ঢাকা মহানগর কমিটিতে নেতৃত্বে কারা আসছেন এ নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে চলছে নানা জল্পনা কল্পনা। তারা মনে করেন দলের জন্য যারা নিবেদিত তাদেরকে মূল্যায়ন করা উচিত। আর নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে বিগত দিনে আন্দোলন সংগ্রামের বিষয়টি বিবেচনা রেখে দলের তৃণমূলের নেতাকর্মীদের মতামতকে প্রাধান্য দেওয়ার কথা জানান বিএনপির কেন্দ্রীয় নেতারা। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। ঢাকা মহানগরীর বিএনপিকে আরো শক্তিশালী করতে হঠাৎ করে গেল 13 জুন বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সহ চট্টগ্রাম ও বরিশাল মহানগরীর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। অন্য মহানগরীর দিকে সবার চোখ না থাকলেও ঢাকা মহানগর কমিটিতে কারা আসছেন এ নিয়ে চলছে নানা আলোচনা। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা মনে করেন, বিগত দিনে আন্দোলন সংগ্রামে যারা দলের জন্য সক্রিয় থাকার পাশাপাশি দুর্দিনে কর্মীদের পাশে ছিলেন, তাদেরকে নেতৃত্ব দেখতে চান তারা। সাধারণ নেতাকর্মীদের পাশে যারা ছিল, যারা সামনে থেকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে, আমরা বিশ্বাস করি আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান ওই রকম নেতৃত্ব দিবেন। রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে ছিল এবং বর্তমানে রয়েছে, এই ধরনের নেতৃত্ব আমরা প্রত্যাশা করি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, অতীতের ত্যাগ মূল্যায়ন করে দায়িত্ব দিলে রাজপথে সক্রিয় থাকবেন তারা। 3 বছর সদস্য হিসেবে কাজ করেছি। দল যদি মনে করে যে আমি দলের জন্য কাজ করেছি, ভালো কাজ করেছি, এবং দল যদি মনে করে আমাকে দায়িত্ব দিলে আমি আগামীতে এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনকে আরো বেশি বেগবান করতে পারবো। পুলিশি হামলা মামলাকে উপেক্ষা করে যারা দলের জন্য নিবেদিত ছিলেন তাদেরকে মহানগরীতে দায়িত্ব দেওয়া হবে। পাশাপাশি তৃণমূলের নেতাকর্মীদের মতামতকেও প্রাধান্য দেওয়া হবে বলেও জানান বিএনপির এই 2 যুগ্ম মহাসচিব। ঢাকা মহানগরীর উত্তর দক্ষিণ সহ বরিশাল সহ প্রায় বেশ কয়েকটা জেলার কমিটি বাতিল করা হয়েছে। সেগুলোকেও অচিরেই তৃণমূলের
মতামতকে প্রাধান্য দিয়ে এবং আগামী আন্দোলন সংগ্রামকে গতিশীল করার জন্য, দলকে শক্তিশালী করার জন্য সেভাবে ওই কমিটিগুলো অচিরে দেওয়া হবে। আমাদের আন্দোলন সংগ্রামে আরও গতিশীল করতে হবে। সেই গতিশীল করার লক্ষ্যে ইতিমধ্যে ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের কমিটি নতুনভাবে করার সিদ্ধান্ত পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উদ্যোগ গ্রহণ করেছেন। আমার দৃঢ় বিশ্বাস তিনি খুব শীঘ্রই সাংগঠনিক আলাপ আলোচনার মধ্য দিয়ে নতুন কমিটি দিবেন। সরকার বিরোধী আন্দোলন জোরদার করতে ঢাকা মহানগর কমিটিকে নতুনভাবে ঢেলে সাজানো হচ্ছে বলেও জানান তারা। আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতেই হবে, এর কোনো বিকল্প নাই। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জ সদর উপজেলায় বক্তাবলীর আকবরনগরে দুই পক্ষের সংঘর্ষ যেন থামছেই না। কয়েক দশক ধরে চলা সামেদ আলী ও রহিম হাজির মধ্যকার আধিপত্য বিস্তারের লড়াই দিন দিন ভয়ঙ্কর রূপ নিচ্ছে। এ নিয়ে মারামারিতে এরই মধ্যে একাধিক খুন জখমের ঘটনায় অর্ধশতাধিক মামলা রেকর্ড হয়েছে। কিছুদিন শান্ত থাকার পর সম্প্রতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে আকবরনগর। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন এ বিষয়ে প্রশাসনকে আরও কঠোর হতে হবে, আর প্রশাসন বলছে সবাইকে নিয়ে উদ্যোগ নেওয়ার কথা। নারায়ণগঞ্জ থেকে আজমির ইসলামের তথ্যে আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। পান থেকে চুন খসলেই টেটা বল্লম, ছুরির আমদা নিয়ে নেমে পড়ে দুই পক্ষ। দলে যুবাবৃদ্ধের পাশাপাশি যোগ দেন নারীরাও। মারধরে রক্তাক্ত করা হয় প্রতিপক্ষকে, ভাঙচুর করা হয় বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান। নারায়ণগঞ্জের বক্তাবলীতে দুই পক্ষের এমন রক্তক্ষয়ী সংঘর্ষ চলে আসছে কয়েক দশক ধরে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এক এক সময় এক একটি গ্রুপ সক্রিয় হয়ে ওঠে। এর ধারাবাহিকতায় 2001 সালের 3 নভেম্বর একটি ইটাখোলায় জৈনিক খলিলকে পুড়িয়ে হত্যা করা হয়। এতে লাইমলাইটে আসে সামেদ আলী বাহিনী। সামেদ আলীর ছেলেরা রাত্রে, সামেদ আলীর স্ত্রীও রাত্রে 12টা বাজে আমাকে যাইয়া মাইরা গর্তে বার করে দিছে, বার করে দিয়ে আমাকে গর্তে লুটপাট করে নিছে সবকিছু। মা বোন যা আছে আমাদের মা বোন আমাদের বাড়িতে থাকতে পারে না, আমরা আরেক বাড়িতে বসবাস করতেছি বর্তমান। ফতুল্লাহ সিরাজদি খান কেরানীগঞ্জে মিল্লা মনে করেন 40টার উপরে মামলা আছে। 10 থেকে 15টা মামলা করছে আমার নামে। একই জিনিস নিয়ে চাঁদাবাজি মামলা করে খালি, আর সম্পূর্ণ মামলার বাদীগুলা হয় গিয়া সামেদ আলী হাজির ওয়াইফ নাসিমা। এরপর 2018 সালের 9 আগস্ট সামেদ আলী ও রহিম হাজি গ্রুপের মধ্যকার টেটা যুদ্ধে জৈনিক জয়নাল মণ্ডলের মৃত্যু হলে উত্থান ঘটে রহিম হাজির। এলাকা ছাড়া হয় সামেদ আলী। টাকা পয়সা সব নিছে, আমি কিস্তি তুলছি, আমার ছেলে টাকা পাঠাইছে, আমি এই টাকা পয়সা আমি কিছু বাড়িতে জানি না। আমাদের আজকের রাতে মেয়েদের কাটটা কুটটা নিয়ে আন্দার ঘরে আমার অসুস্থ স্বামী এইখানে এসে যদি আমার গায়ে আঘাত করে, সেই ঝগড়াটা কি আমি প্রশাসনের সহযোগিতা গিয়ে করা হইল? মারামারি এই দেশে দেখতেছে, মারামারি এই দেশে পেশা। স্থানীয় জনপ্রতিনিধি জানান, কোনো অঘটনের পরই মামলা পাল্টা মামলা হয়, যা সামাজিকভাবে মীমাংসা করা সম্ভব হয় না। যে যখন ভালো অবস্থানে থাকে অন্য পক্ষটাকে দামায় রাখতে চেষ্টা করে, যখনই এটা ওই পক্ষ আবার মাথা ছাড়াতে ওঠে তখন এটা সংঘাত শুরু হয়ে যায়। পুলিশ বলছে 3 জেলার সীমান্তবর্তী হওয়ায় এলাকাটি সন্ত্রাসী জনপদে পরিণত হয়েছে। এলাকায় শান্তি প্রতিষ্ঠায় সামাজিক ভিন্ন কৌশলে কাজ চলছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা। আমাদের যে পুলিশের মেকানিজম আছে, আমরা এটাকে কিভাবে করতে পারি, শৃঙ্খলা আনতে পারি, তাদের মারামারিটা যেন বন্ধ হয়, তারা যেন নিরাপদে এখানে বসবাস করতে পারে, আবার তারা যেন সুন্দরভাবে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। মুক্তিযুদ্ধের বিরচিত স্মৃতিবাহী অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের এই ভূখণ্ডে শান্তি ফিরে আসুক, এমন প্রত্যাশা স্থানীয়দের। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। মুন্সিগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে 6 জন গুলিবিদ্ধ সহ অন্তত 9 জন আহত হয়েছে। পুলিশ জানায়, হোসেন্দি ইউনিয়নের শাহপরান গ্রুপের সঙ্গে হারুনুর রশিদ গ্রুপের দীর্ঘদিন বিরোধ চলছিল। সম্প্রতি উপজেলা নির্বাচনে হারুন সমর্থিত আমিরুল ইসলামকে হারিয়ে বিজয় হয় শাহপরান সমর্থিত মনসুর আহমেদ খান। এ নিয়ে চাপে থাকা হারুন গ্রুপের লোকেরা রবিবার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর জেরে সোমবার সন্ধ্যায় গোয়ালগা গ্রামের দিলা মিয়ার মুদি দোকানের সামনে ফের সংঘর্ষে জড়ায় দুপক্ষ। আহত 7 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কুমিল্লায় ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে
বিআরটিএর অভিযানে 17টি মামলায় 54,000 টাকা জরিমানা করা হয়েছে। সোমবার ঢাকা চট্টগ্রাম হাইওয়ের সদর দক্ষিণ উপজেলার সামনে যৌথ অভিযান পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান খান শাওন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নওরোজ কোরেশি দীপ্ত ও বিআরটিএ কুমিল্লা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার ফারুক। অভিযানে দ্রুতগতির বিভিন্ন যানবাহন এবং মেয়াদ উত্তীর্ণ গাড়ির 17টি মামলায় 54,600 টাকা জরিমানা আদায় করা হয়। গত 3 দিনে সর্বমোট 131টি মামলায় 4,10,600 টাকা জরিমানা আদায় করা হয়। এদিকে রংপুরের একটি ক্লিনিকে অভিযান পরিচালনা করে 1.5 লাখ টাকা জরিমানার পাশাপাশি ক্লিনিকটি বন্ধ ঘোষণা করা হয়েছে। নগরীর ধাপ এলাকায় সেবা হসপিটালে এ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন, সিভিল সার্জন এবং মেট্রোপলিটন পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর মাহমুদ হাসান মৃধা। এ সময় হাসপাতালটির লাইসেন্স না থাকা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও রেজিস্টারকৃত নার্স না থাকার মত নানা অনিয়ম পাওয়া যায়। দর্শক, সংবাদের এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দেশের শীর্ষ দৈনিকগুলোর প্রধান শিরোনাম নিয়ে আজকে আমাদের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত আছেন স্টুডিওতে মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মুস্তাফিজ। সুমন মুস্তাফিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। আমরা পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে যাওয়ার আগে যে পত্রিকার শিরোনামগুলো আছে শিরোনামগুলো পড়ে এসে তারপর আপনার সাথে আলোচনা যাচ্ছি। আমি শিরোনাম পড়ছি, আমার হাতে রয়েছে শুরুতেই প্রথম আলো। তারা শিরোনাম করেছে যে দেশে খোঁজ পাওয়া যাচ্ছে না, বিদেশে যেতে নিষেধাজ্ঞা। এনবিআরের সেই কর্মকর্তা অর্থাৎ মতিউর রহমান নিয়ে এরকম একটি শিরোনাম আসছে। রাজ্যকে বাদ দিয়ে তিস্তা চুক্তি সম্ভব নয়, সংবাদ সম্মেলনে মমতা। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে পালিয়েছেন মতিউর, দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আদালতের। সমালোচনা করলেই ভীত হতে হবে, বিশ্বাস করি না প্রধানমন্ত্রী। শীর্ষ ঋণ খেলাপিদের তালিকা হচ্ছে, দুর্নীতি নিয়ে প্রশ্নের জবাব দিলেন না অর্থমন্ত্রী। রয়েছে সমকাল শিরোনাম করেছে স্বপ্ন পূরণ করেছে পদ্মা সেতু, ভালো একটি খবর। রয়েছে বাংলাদেশ প্রতিদিন শিরোনাম আছে আলোচনায় সরকারি কর্মকর্তারা। আলিফ লায়লাকে হারিয়ে লায়লা কাহিনী, চোখ প্রধানমন্ত্রীর চীন সফরে। যুগান্তরের শিরোনাম জানব, তারা শিরোনাম করেছে প্রতিমন্ত্রীর নামে খাস জমি দলিল করে নামজারির পর খাজনাও দিচ্ছেন। শিক্ষা ব্যবস্থাকে সরকার বহুমাত্রিক করেছে, প্রধানমন্ত্রী বলেছেন। কথা রয়েছে দেশ রূপান্তর শিরোনাম দেখব, দেশে 1207 আইন মানুষের জন্য কত, তারা থাকেন বিদেশে, চাকরি বহাল দেশে। এটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি খবর। বণিক বার্তা শিরোনাম করেছে ঊর্ধ্বতন চাকুরিজীবী ও গৃহিণীদের ব্যাংক হিসাব ফুলে ফেঁপে উঠেছে। আমানত শ্রেণী বিভাজন কোটি টাকা, তিস্তার পানি বাংলাদেশের সঙ্গে ভাগাভাগি সম্ভব নয়, মোদিকে মমতার চিঠি। দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে আইএমএফ অ্যাপ্রুভস থার্ড ট্রাঞ্চ অফ $1.15 billion loans. The funds will be added to the reserves into 2 days. এই ছিল দৈনিক পত্রিকার শীর্ষ পত্রিকার প্রধান শিরোনাম ধরে যদি সুমন মুস্তাফিজ আপনার সাথে আলোচনায় আসে, আমি প্রথমে একটি বিষয় একটু জানতে চাই। তিস্তার পানি বন্টন নিয়ে কথা, আমি প্রথমে সেই আগে একটু বলতে চাই যে বন্যা পরিস্থিতি চলছে দেশের কুড়িগ্রাম, সিলেট, সুনামগঞ্জ। একটু পরিস্থিতি ভালো হলেও এখনও তারা বানভাসী মানুষরা কষ্টে আছে। এই ব্যাপারে প্রতি বছর বর্ষাকাল আসলে তারা কষ্ট পায়, সেটি পানি উন্নয়ন বোর্ড জানে, যারা কর্তা ব্যক্তি তারা জানে। প্রয়োজনীয় ব্যবস্থাটা নেওয়া হয় কিনা? না, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় না, এটা দুঃখজনক। আমি এর আগেও এক আলোচনায় বলেছিলাম যে উজানের ঢলে পানি গড়িয়ে আসা, এইটা বন্ধ করার কোনো উপায় আমাদের হাতে নেই। তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় যেটা, সেটা হচ্ছে যে নদী শাসন এবং যথাযথভাবে নদীগুলো ড্রেজিং করে যে পানিটা উজান থেকে আসে যাতে পানিটা নেমে যেতে পারে নদী দিয়েই, এটা যাতে জনপদে না আসে, এই ব্যবস্থাটা নেয়া। তো দুঃখজনকভাবে সেটা বছরের পর বছর আমি আপনি আলোচনা করছি বুঝি, কিন্তু যারা বোঝার তারা কি বোঝে না, মাথায় নিচ্ছেন না, হয়তো নিশ্চয়ই বুঝেও তারা করছেন না। এবং বছরের পর বছর ওই অঞ্চলের মানুষ, ভারত ঘেঁষা অঞ্চলের মানুষ
মানে এটি যেন একটি নিত্য ব্যাপার যে বছর আসলে একটা সময় আমাদের উজানের ঢল আসবে, একটু বেশি ভারতে একটু বেশি বৃষ্টি হলেই পাহাড়ি ঢলে পানি গড়াবে এবং সিলেট সুনামগঞ্জ সহ হাওড় অঞ্চল পানিতে তলিয়ে যাবে। এরই মধ্যে আরেকটি দুঃখজনক বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছে যে তিস্তার যে পানি বন্টন সেটি বাংলাদেশের সাথে আপাতত করা সম্ভব নয়। বাংলাদেশকে ভালোবাসি ঠিক আছে, কিন্তু এটি সম্ভব নয়। না, এটা তো মানে এক কথায় দুঃখজনক। ভারত বাংলাদেশের সম্পর্কের বিস্ফোরা আমি বলবো এই তিস্তা পানি। তো সেইখানে পানি বন্টন নিয়ে তো দীর্ঘদিন ধরেই স্বাধীনতার পরেই এটি নিয়ে চুক্তি হয়, বাট সেই চুক্তির বাস্তবায়ন এতদিনেও না হওয়া, এটা মানে ভারত আমাদের সুপ্রতিবেশী, নিঃসন্দেহে আমাদের উন্নয়ন সহযোগী, সব দিক ঠিক আছে, বাট এই ইস্যুটায় এক কথায় এটা দুঃখজনক। এবং মমতা যেটি অভিযোগ করেছেন যে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে সংযুক্ত করছে না, আলোচনায় রাখছে না, সেটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। আমাদের ন্যায্য হিস্সাটা আমাদেরকে বুঝিয়ে দেওয়া উচিত আমি মনে করি। আজ আরেকটি বিষয় একটু আসতে চাই, মতিউর কাণ্ড। পালিয়েছেন মতিউর দেশ থেকে নিষেধাজ্ঞা আদালতের। অর্থাৎ আমি যদি এখন এরকম বলি যে মতিউর এই করেছে সেই করেছে, অর্থাৎ উনি এটি ইতোমধ্যে দেশের মানুষ জানে। আমি একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যে এরকম একটি ঘটনা যখন ঘটে যায় তখন দেশবাসী জানছে, তারপর সরকার জানছে, সেখানে ব্যবস্থা নিচ্ছে, দেশ থেকে নিষেধাজ্ঞা, চাকরি থেকে হয়তো ওএসডি করা ইত্যাদি। আগে কি দেখভাল করার সুযোগটা নাই, কে দুর্নীতি করছে কে করছে না? অবশ্যই আছে, তাহলে কি তারা সেটা হয় না আমাদের এখানে দুঃখজনকভাবে যদি বলি। এবং আরও কষ্টের কথা যেটি, সেটি হচ্ছে যে যখন ব্যাপকভাবে আলোচনায় চলে আসেন, এখন তো তথ্য উন্মুক্ত, নানা মাধ্যমেই সংবাদ মানে একটি খবর প্রচার হলেই ওটা কেন্দ্র করে সব কিছু বের হয়ে আসে, এক্স্যাক্টলি সব ছড়িয়ে যায়। এবং দুঃখজনক যেটি ঘটনা সেটি হচ্ছে যে এই সব কিছু ছড়িয়ে যাওয়ার পরেও, সব ঘটনা ঘটার পরেও এক ধরনের আইনি জটিলতাই অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটা সময় ক্ষেপণ করা হয় বা হয়ে যায়, আর এই ফাঁকে তিনি পালিয়ে যান। এখন যেটি জনশ্রুতি যে মতিউর সপরিবারে দেশ ছেড়েছেন, পত্রিকায় শিরোনাম হয়েছে যে আখাউড়া সীমান্ত দিয়ে তার একজন সহকর্মীর রেফারেন্স দিয়ে বলা হয়েছে যে আখাউড়া সীমান্ত দিয়ে তিনি দেশ ছেড়েছেন। এর আগে বেনজিরের বেলায়ও একই ঘটনা আমরা জানি। আমার কথা হচ্ছে যে যখন অভিযোগটা ব্যাপকভাবে চলে আসছে, অন্তত তখন একটা পদক্ষেপ, প্রাথমিক পদক্ষেপটা এমন হওয়া উচিত যে তদন্তের স্বার্থে তাকে দেশ যেন সে থাকতে না পারে এই ব্যবস্থাটা নেয়া। কিন্তু এটা দিনের পর দিন হয়ে আসছে যে যার বিরুদ্ধেই ব্যাপক ভিত্তিক অভিযোগ আসে, কয়েকদিন পরে শোনা যায় যে তিনি দেশে নেই, পালিয়েছেন, তাকে পাওয়া যাচ্ছে না। এই যে থলের বেড়াল বের হয়ে আসার মতো যে ঘটনাটা, বেড়াল কয়েকটা বের হয়ে আসলো, একটাকে একটু ধামাচাপা দেওয়া, আরেকটা এদিকে চলে যায়, আরেকটা এদিকে চলে যায়, এরকম কিছু একটা করা ছাড়া খুব বেশি রকম কাজ কি হচ্ছে? না, এটা নিয়ে হচ্ছে না বলা যায়। এসব আমরা সব জানি যেটা যে দুদক একটি স্বাধীন সংস্থা, স্বাধীনভাবে কাজ করছে। তো তারপরেও অনেক ক্ষেত্রে আইনি বাধা থাকে। আমাদের আইনি বাধার কারণেই, যেমন এই মতিউরের দেশ থেকে নিষেধাজ্ঞার আমরা যেটা বলছি যে সময় ক্ষেপণ, এখন পত্রপত্রিকার সংবাদ দেখেই দুদক তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাইতে পারে না আদালত। জনগণ খুব প্রত্যাশা করে যে আরো ভালোভাবে দেখভাল করবে, এরকম দুর্নীতি যেন, দুর্নীতি পরায়ণ যেন না হয় কোনো ব্যক্তি এবং দেশ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত থাকার জন্য। সময় সংক্ষেপের জন্য আজকে আর যেতে পারছি না। দর্শক, এর মধ্যে শেষ করছি আমাদের মোহনা টেলিভিশনের সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব তার আগে। রোহিঙ্গা ক্যাম্পে দিন দিনই বাড়ছে এইডস আক্রান্তের সংখ্যা। ছড়িয়ে পড়ার আশঙ্কায় স্থানীয়রা, আক্রান্তদের আলাদা জোনে রাখার দাবি। সিলেটে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কমেনি দুর্ভোগ, ঘরে ফিরতে পারলেও খাদ্য জল সংকটে বানভাসীরা। এই ছিল মোহনা সংবাদের। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।